বাসাবাড়িতে গ্যাস সংযোগ দেওয়ার খবর ভিত্তিহীন, জানালেন প্রতিমন্ত্রী। চুরি বন্ধে নানা উদ্যোগ। ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানে ছাঁটাই আতঙ্ক, সামাজিক মর্যাদা হারানোর আশঙ্কায় কর্মীরা। অনলাইনে কৃষকের বাজার চালু এই সপ্তাহে, ক্রেতা বিক্রেতা দুপক্ষেরই লাভের আশা। আমন্ত্রণ অর্থনীতি সারাদিনে, আপনাদের সাথে আছে আমি কপ্তিয়া মুমতাহানা। শুনছিলেন শিরোনাম, এবারে জানাবো বিস্তারিত। বেতন ভাতা কমার পর এবার ছাঁটাই আতঙ্কে ব্যাংকাররা। খরচ কমাতে এরই মধ্যে কয়েকটি ব্যাংক কর্মী ছাঁটাই করেছে। করোনাকালে এমন পদক্ষেপকে অমানবিক বলছে ব্যাংকার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন। যদিও কর্মী ছাঁটাই না করে আনুষঙ্গিক খরচ কমিয়ে আয় ব্যয় মেলাচ্ছে কয়েকটি ব্যাংক। আমানত ঋণের সুদহার নির্দিষ্ট করে দেওয়ার ফলে ব্যাংকের মুনাফা কমে যাওয়ার আশঙ্কা করছিলেন ব্যাংকাররা। এর ওপর যোগ হয়েছে করোনার ধাক্কা। করোনার কারণে দীর্ঘদিন প্রায় স্থবির অর্থনীতি, লেনদেন কমেছে আশঙ্কাজনকভাবে। ফলে ব্যাংকগুলোতে বাড়ছে লোকসানি শাখার সংখ্যা, আবার ঋণের কিস্তি আদায়ও বন্ধ। ফলে মুনাফা তলানিতে নামার আশঙ্কা করছেন সংশ্লিষ্টরা। পরিস্থিতি মোকাবিলায় অনেক ব্যাংকই কর্মীদের বেতন ভাতা কমিয়েছে। তবে কর্মীদের দুশ্চিন্তা কাটছে না। ঘোষণা দিয়ে ছাঁটাই করছে অনেক ব্যাংক, আবার কোনো ব্যাংকে ছাঁটাই চলছে গোপনে। যারা চাকরিচ্যুত হচ্ছেন বা যাদের প্রত্যেককরণ হচ্ছে তাদের কিন্তু প্রত্যেকের আপনি দেখবেন ফ্যামিলি সাইজ কি, তাদের ছেলেমেয়েরা মাত্র লেখাপড়া করছে, হয়তো কেউ স্কুল গোয়িং, কেউ কলেজ গোয়িং, ম্যাক্সিমাম হয়তো ইউনিভার্সিটি গোয়িং। এই পর্যায়ে যদি একটা চাকরিচ্যুত হয় তাহলে সে দাঁড়াবে কোথায়? তবে ছাঁটাইয়ের ফলে অন্য কর্মীদের মনোবল ভেঙে যাবে বলে মনে করছেন অনেক ব্যাংক নির্বাহী। এ অবস্থায় খরচ কমাতে ভাড়া ভবন ছেড়ে দেয়া, বিদেশ ভ্রমণ বাতিল করা, প্রশিক্ষণের খরচ কমানোর মতো পদক্ষেপ নিচ্ছে অনেক ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান। আমরা দক্ষতা ও নজরদারি বাড়িয়ে অন্যান্য পরিচালন ব্যয় কমানো এবং বকেয়া ঋণ আদায়কে সর্বোচ্চ গুরুত্ব দিয়েছি। সেই লক্ষ্যে ব্যাংকের সকল শাখার ফ্লোর ভাড়া কমানোর জন্য ল্যান্ডলর্ডদেরকে ইতিমধ্যে চিঠি দেওয়া হয়েছে। এদিকে ব্যাংক খাতে শ্রম আইন পরিপালনে ঘাটতি দেখছেন বিশ্লেষকেরা। তারা জানান, কর্মী ছাঁটাই না করা ব্যাংকগুলোকে সরকার প্রণোদনা দিলে ঝুঁকি কমে আসবে। সরকার সেন্ট্রাল ব্যাংকের যে টার্গেট, মানে কোনো খাতেই যাতে চাকরি অ্যাফেক্টেড না হয়, ইকোনমি যাতে রিকভার করে, সেটার জন্য কিন্তু এটা কোনো আমার মনে হয় না যে রাইট ডিরেকশন। বেসরকারি 51 ব্যাংক ও 34 আর্থিক প্রতিষ্ঠানে কর্মী আছেন প্রায় 2 লাখ। এই ভবনটির ভাড়া বাবদ বছরে ব্যয় হতো প্রায় 5 কোটি টাকা। খরচ কমাতে ভবনটি ছেড়ে দিয়েছে এমটিবি কর্তৃপক্ষ। এমন উদ্যোগ নিয়েছে অনেক ব্যাংকই। তারা বলছেন, কর্মী ছাঁটাই না করে অন্যান্য উপায়ে খরচ কমালে তার ফল হবে ইতিবাচক। রুহুল আমিন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। কৃষিপণ্য বিপণনে চলতি সপ্তাহে চালু হচ্ছে অনলাইনে কৃষকের বাজার। কৃষক, আড়তদার থেকে শুরু করে ক্রেতা সবাই থাকবেন একই প্ল্যাটফর্মে। দর কষাকষির সুযোগ থাকায় ক্রেতা বিক্রেতা উভয়ে লাভবান হবে বলে মনে করছে আয়োজক কৃষি বিপণন অধিদপ্তর। কৃষকের বাজার, যেখানে নিজেদের উৎপাদিত পণ্য মাঠ থেকে সরাসরি বিক্রির জন্য নিয়ে আসেন কৃষক। ভোক্তার জন্য নিরাপদ শাকসবজি নিশ্চিত করতে রাজধানীসহ দেশের অনেক জায়গায় আগে থেকে চালু হলো, এখন তা মিলবে অনলাইনে। করোনার সময়ে সরাসরি বাজারে যেতে চান না অনেক ক্রেতা। আবার উৎপাদিত পণ্য সঠিক সময়ে বাজারজাত না করতে পারায় ক্ষতিগ্রস্ত হন অনেক কৃষক। তাই প্রচলিত ব্যবস্থাকে ডিজিটাল মাধ্যমে রূপান্তর করে কৃষক ও ক্রেতাকে সুফল পাইয়ে দেওয়ার এই চেষ্টা। এই বাজারটারও যদি সেরকম অনলাইন ভিত্তিক আরও আধুনিকায়ন হয়, সেটা সবার জন্যই ভালো হবে। প্রথমে আমাদেরকে বুঝাই দিতে হবে যে এইভাবে মালটা নিতে হবে, তারপরে 2-1 দিন বুঝলে আমরা রেগুলারভাবে সেই সিস্টেম মতো কাজ করতে পারবো। কৃষি মন্ত্রণালয়ের তত্ত্বাবধানে বাজারটি তদারকি করবে কৃষি বিপণন অধিদপ্তর। সবজি উৎপাদনে বিশ্বে বাংলাদেশের অবস্থান ভালো হলেও আধুনিক বাজার ব্যবস্থা করায় এখনও দুর্বলতা রয়েছে। কৃষি অর্থনীতিবিদদের মতে শুধু সংকটের সময় নয়, আধুনিক বাজার ব্যবস্থা করতে পারলে যার সুফল মিলবে সারা বছর। কৃষি বিপণন অধিদপ্তরের মহাপরিচালক জানান, অনলাইন বাজারে পণ্য বিক্রির জন্য বিজ্ঞাপনের আগে পণ্যের মান যাচাই বাছাই করা হবে। এছাড়া কোল্ড স্টোরেজ তৈরি করে পণ্য সংরক্ষণ, পরিবহন ব্যবস্থা গড়ে তোলা এবং ক্রেতা বিক্রেতাদের জন্য গাইডলাইন তৈরি করা হবে। মূল্য পরিশোধ করা যাবে ডিজিটাল মাধ্যমে। হয়রানি রোধে থাকবে কল সেন্টার।
আমরা এখন অনলাইন মার্কেটিং প্ল্যাটফর্ম যেটা করেছি সেটা আমরা www.কৃষকেরবাজার.gov.bd নামে অনলাইন মার্কেটিং প্ল্যাটফর্ম, এটা আগামী 2-3 দিনের মধ্যে এটা চালু হয়ে যাবে। এইটা আমরা মনে করি একটা সর্বনিম্ন দামে এবং ভোক্তারা কিনতে পারবে, সর্বোচ্চ দামে কৃষকেরা আপনার বিক্রি করতে পারবে। অনলাইন বাজারে গ্রামীণ নারীদেরও আয়ের সুযোগ বাড়বে বলেও আশা কৃষি বিপণন অধিদপ্তরের। শাহিদ আহমেদ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। এবারে শেয়ার বাজারের খবর। সপ্তাহের দ্বিতীয় কার্যদিবসে সূচকের পতনে লেনদেন হয়েছে ঢাকা স্টক এক্সচেঞ্জে। এই সময় ডিএসইতে প্রধান সূচক কমেছে 10 পয়েন্ট এবং লেনদেন হয়েছে 377 কোটি টাকা। এছাড়াও ডিএসইতে 47 ভাগ প্রতিষ্ঠানের দর রয়েছে অপরিবর্তিত। অন্যদিকে সার্বিক সূচক বাড়লেও লেনদেন কমেছে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে। সোমবার ঢাকা স্টক এক্সচেঞ্জে লেনদেনের শুরুতে উত্থান থাকলেও 1 ঘন্টা পর কমতে থাকে সূচক। দিন শেষে প্রধান সূচক ডিএসইএক্স 9.90 পয়েন্ট কমে অবস্থান করছে 4089 পয়েন্টে। তবে সূচক কমলেও আজ লেনদেন বেড়েছে ঢাকার শেয়ার বাজারে। আগের কার্যদিবসের চেয়ে 30 কোটি টাকা বেড়ে হাতবদল হয়েছে 377 কোটি 95 লাখ টাকা। লেনদেনে অংশ নেওয়া 348টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে 57টি, কমেছে 127টির এবং দর অপরিবর্তিত রয়েছে 164টির। সবচেয়ে বেশি লেনদেন হওয়া প্রতিষ্ঠানের মধ্যে প্রথম অবস্থানে উঠে এসেছে স্কয়ার ফার্মা, দ্বিতীয় খুলনা পাওয়ার কোম্পানি এবং তৃতীয় অবস্থানে বেক্সিমকো ফার্মা। শতাংশের দিক থেকে দর বৃদ্ধি তালিকার শীর্ষে রয়েছে হাক্কানি পাল্প অ্যান্ড পেপার, দ্বিতীয় প্যারামাউন্ট ইন্স্যুরেন্স এবং তৃতীয় অবস্থানে জিকিউ বলপেন। এদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে সার্বিক সূচক বেড়েছে 5.84 পয়েন্ট, লেনদেন হয়েছে 13 কোটি 15 লাখ টাকা শেয়ার। ইশরাত সুমা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। এই মুহূর্তে বাসাবাড়িতে নতুন করে গ্যাস সংযোগ দেওয়া হবে না। সংযোগ দেওয়ার খবর ভিত্তিহীন বলে জানিয়েছেন বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী নসরুল হামিদ। তবে শিল্প প্রতিষ্ঠানে দ্রুত ও সহজে গ্যাস সংযোগ দিতে সব পদক্ষেপই নেওয়ার দাবি করেন প্রতিমন্ত্রী। পাশাপাশি গ্যাস চুরি ও অপচয় রোধে ব্যবস্থা নেওয়া হচ্ছে বলেও জানান তিনি। গ্যাস সংকটের কারণে 2010 সালের 13 জুলাই থেকে আবাসিকে নতুন সংযোগ দেয়া বন্ধ রয়েছে। 2013 সালের 7 মে চালু হলেও কিছুদিন পর তা আবার বন্ধ করে দেয়া হয়। গত কয়েকদিন ধরে আবারও বাসাবাড়িতে গ্যাস সংযোগ দেওয়া শুরু হবে এমন খবর ছড়িয়ে পড়ার পর বিভিন্ন বিতরণ কোম্পানিতে নতুন সংযোগ পেতে যোগাযোগ করতে শুরু করেছেন গ্রাহকেরা। এ সুযোগে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে নতুন গ্যাস সংযোগ দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে বড় অঙ্কের ঘুষ লেনদেনও শুরু হয়েছে। আবাসিকে নতুন করে গ্যাস সংযোগ দেওয়ার পরিকল্পনা সম্পর্কে জানতে চাইলে বিষয়টিকে গুজব বলে উড়িয়ে দিলেন জ্বালানি প্রতিমন্ত্রী। কোনো বাসা বাড়িতে আবাসিক খাতে কোনো রকমভাবে পাইপলাইনের গ্যাসের সংযোগ নতুন করে দেওয়া হচ্ছে না, হবেও না, এটা একটা স্পষ্ট বিষয়। এটা তো আমি পার্লামেন্টেও বলে আসছি, প্রকাশ্যেও বলেছি, মাননীয় প্রধানমন্ত্রী কয়েকবার বলেছেন। সুতরাং এখানে কোনো রকম দ্বিমত থাকার কোনো উপায় নাই। প্রতিমন্ত্রী জানান, আবাসিকে নতুন সংযোগ না দিলেও বিদ্যমান গ্রাহকদের জন্য সেবার মান বাড়ানো হবে। পাশাপাশি শিল্পে গ্যাস সরবরাহ নিরবচ্ছিন্ন রাখতে সব ধরনের উদ্যোগ নেওয়া হয়েছে। আমাদের যে পুরনো লাইনগুলো আছে সেই লাইনগুলোকে সাজানোর জন্য আমরা চেষ্টা করতেছি। আমাদের যে লিকগুলো পেরিয়েছে সেই লিকগুলোকে ডিটেক্ট করে সেই লিকগুলো সারানোর জন্য ব্যবস্থা নিতে যাচ্ছি। পরিকল্পিত শিল্প এলাকায়, আবারও বলি, পরিকল্পিত শিল্প এলাকায় গ্যাস সংযোগ আমরা চাওয়ার সাথে সাথে সমস্ত কাগজপত্র ঠিক থাকলে আমরা সংযোগ দিচ্ছি। সারা দেশে 6টি সরকারি কোম্পানি গ্যাস বিতরণে নিয়োজিত রয়েছে। তাদের বৈধ গ্রাহক সংখ্যা 40 লাখের কাছাকাছি হলেও দীর্ঘদিন নতুন সংযোগ না দেয়ায় কয়েক লাখ অবৈধ গ্রাহক গ্যাস ব্যবহার করছেন। শরীফুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। গ্যাস সংযোগ নিয়ে আরো জানাতে বার্তা কক্ষ থেকে যোগ দিচ্ছেন সহকর্মী শরীফুল ইসলাম। শরীফুল, হঠাৎ করে বাসাবাড়িতে গ্যাস সংযোগ দেওয়ার একটা খবর আসলো, কিন্তু প্রতিমন্ত্রী বলছেন খবরটি ভিত্তিহীন। তো এই বিষয়ে বিভ্রান্ত তৈরি হলো কেন? কপ্তিয়া, আবাসিকে গ্যাস সংযোগ অর্থাৎ গত 10 বছর ধরেই প্রায় বন্ধ রয়েছে। মাঝখানে কিছুদিনের জন্য চালু হলেও সেটি খুব বেশি গ্রাহক সেটার সুবিধা নিতে পারেননি। এবং এই যে গত 6 বছর ধরে আবাসিকে কোনো ধরনের গ্যাস সংযোগ দেওয়া হয়নি এবং এই সময়টাতে নানা পর্যায়ে উদ্যোগ নেওয়ার চেষ্টা হয়েছে। একটি পরামর্শ কমিটি হয়েছে, জ্বালানি মন্ত্রণালয়ের যিনি উপদেষ্টা রয়েছেন তার নেতৃত্বে সেই কমিটি একটি প্রতিবেদনও প্রায় গত
1 বছরেরও বেশি সময় ধরে প্রধানমন্ত্রীর কার্যালয়ে দিয়ে রেখেছেন এবং নানা পর্যায়ে বিভিন্ন সময় আমরা দেখতে পেয়েছি যে সরকারের পক্ষের একটি অংশ বারবার করে চেষ্টা করেছে যে আবাসিকে যাতে নতুন করে গ্যাসের সংযোগ দেওয়া হয়, কিন্তু আমরা বিদ্যুতের যিনি এর আগের যিনি সচিব ছিলেন তিনি এবং বর্তমানে যিনি প্রতিমন্ত্রীর দায়িত্বে রয়েছেন তার সাথে যখনই বারবার কথা বলেছি তারা যেটি বলেছেন যে আবাসিক বা বাসাবাড়িতে নতুন করে গ্যাসের সংযোগ না দেওয়ার ব্যাপারে সরকার এবং তাদের অবস্থান অনড়। কিন্তু বর্তমানে কিছুদিন আগে জ্বালানি মন্ত্রণালয়ের নতুন যিনি সচিব হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন আনিসুর রহমান, তিনি এই সাম্প্রতিক সময়ে প্রধানমন্ত্রীর সাথে, যেহেতু প্রধানমন্ত্রী এই জ্বালানি মন্ত্রণালয়ের মন্ত্রীর দায়িত্বে রয়েছেন, তার সাথে যে সভা হয় সেই সভায় তারা মৌখিকভাবে নতুন করে আবারও আবাসিকে গ্যাস সংযোগ দেওয়া যায় কিনা বা কিভাবে দেওয়া যায় সেই বিষয়গুলো নিয়ে নতুন করে তারা কথা বলেছেন এবং এরপরই আসলে এই যে খবরটি রয়েছে যে আবার নতুন করে আবাসিকে গ্যাসের সংযোগ দেওয়া হচ্ছে সেই বিষয়টি ছড়িয়ে পড়ে এবং এর পরবর্তীতে কয়েকটি গণমাধ্যমে এই বিষয়টিকে প্রতিবেদনও করা হয় এবং এই সব মিলিয়ে আসলে সাধারণ মানুষের মধ্যে এক ধরনের আশার সঞ্চার হয় যে তারা হয়তোবা যারা বাসাবাড়িতে এখন অবৈধভাবে বা অনেকেই গ্যাস সংযোগ ছাড়া গ্যাস ব্যবহার করছেন তারা হয়তোবা নতুন করে গ্যাস পাবেন এবং এরই ধারাবাহিকতায় তারা নানা পর্যায়ে যোগাযোগ করতে শুরু করেছেন। রিফুল, আমাকে এখানে একটি বিষয় জানাবেন যে আবাসিকে সংযোগ না দেওয়ার পিছনে আসলে যুক্তিটি কি? সরকারের এই ক্ষেত্রে সরকারের যুক্তি এবং অবস্থান দুটি স্পষ্ট। তারা যেটি বলতে চাচ্ছেন যে সরকার যেহেতু আমাদের দেশীয় উৎস থেকে যে গ্যাসের পরিমাণ সেটি দিনে দিনে কমে যাচ্ছে এবং বলা হচ্ছে যে একটি সময় পর হয়তো বা সেটি ফুরিয়েও যাবে এবং সেই কারণে আমাদেরকে আমদানি নির্ভর জ্বালানির উপর নির্ভর করতে হচ্ছে এবং গত 2 বছর আগে থেকেই আমরা দুটি দেশ থেকে এলএনজি আমদানি করছি এবং সেটি অনেক দামি এবং সরকারের যেটি বক্তব্য সেটি হচ্ছে যে বাসাবাড়িতে দামি গ্যাস পুড়িয়ে এই যে গ্যাসের অপচয় তারা করতে চান না, বরঞ্চ এই যে গ্যাসটা সেই গ্যাসটা তারা শিল্প খাতে দিতে চান যেখান থেকে আসলে রিটার্নটা অনেক বেশি আসবে এবং এর বিপরীতে আবাসিকের জন্য সরকারের যে পরিকল্পনা সেটি সরকার বারবার বলছে যে আবাসিকের জন্য তরল প্রাকৃতিক গ্যাস এলপিজি তরল পেট্রোলিয়াম গ্যাস এলপিজি তারা উদ্বুদ্ধ করতে চান এবং এই কারণেই আরেকটি যে যুক্তি এবং সিএনজিতে এখন পর্যন্ত যে বিষয়টি হচ্ছে যে সিএনজিতে প্রাকৃতিক গ্যাস ব্যবহার করা হচ্ছে এই বিষয়টিও সরকার এখান থেকে সরে এসে এলপিজিতে যানবাহন চালানোর জন্য তারা উদ্বুদ্ধ করতে যাচ্ছেন। তারা এক্ষেত্রে যে যুক্তিটি দিচ্ছেন সেটি হচ্ছে যে সিএনজিতে যখন এই অনেক চাপ দিয়ে গ্যাসটি ব্যবহার করা হয় তখন সেটি দুর্ঘটনার অনেক বেশি ঝুঁকি থাকে এবং অন্যদিকে এলপিজির সেই ঝুঁকিটাও যেমন কম সেক্ষেত্রে এলপিজি অনেক বেশি সাশ্রয়ী বলেও তারা দাবি করছেন এবং অন্যদিকে আবাসিকের ক্ষেত্রেও ওই একই অবস্থা যে আবাসিকে এই এলপিজির ব্যবহার পরিবেশ বান্ধব এলপিজি এবং সেই ক্ষেত্রে এলএনজি এনে সেটা আবাসিকে দেওয়ার চেয়ে এলপিজিটাকেই সরকার বেশি উদ্বুদ্ধ করতে চাচ্ছেন। বার্তা কক্ষ থেকে যোগ দিয়েছিলেন সহকর্মী শরীফুল ইসলাম। চলে যাচ্ছে পরের খবরে। কিস্তিতে ওয়ালটন ফ্রিজ কিনে মিলিনিয়ার হলেন দিনাজপুরের রঞ্জিত। ওয়ালটন ডিজিটাল ক্যাম্পেইন সিজন 7-এর আওতায় ফ্রিজ কিনে 10 লাখ টাকা জেতেন তিনি। গেল রোববার ওয়ালটনের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে রঞ্জিতের হাতে 10 লাখ টাকার চেক তুলে দেওয়া হয়। অনলাইনে দ্রুত সর্বোত্তম বিক্রয়োত্তর সেবা দিতে সারা দেশে চলছে ওয়ালটনের ডিজিটাল ক্যাম্পেইন সিজন 7। এর আগে ওয়ালটন ফ্রিজ কিনে গাজীপুর, নওগাঁ এবং রাঙ্গামাটিতে 3 জন এই পুরস্কার জেতেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ওয়ালটন ও সংশ্লিষ্ট বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মকর্তারা। করোনা ভাইরাস সংকটের মধ্যে সোমবার 5 মাসের মধ্যে সর্বোচ্চ অবস্থানে উঠে এসেছে এশিয়ার শেয়ার বাজার। সম্প্রতি ভাইরাসের প্রাদুর্ভাব নিয়ে দিন দিন এশিয়ার বিনিয়োগকারীদের উদ্বেগ কমে যাওয়ায় বাজারে এই উত্থান বলে ধারণা বিশ্লেষকদের। পাশাপাশি বিভিন্ন দেশের লকডাউন শিথিল এবং মার্কিন অর্থনীতি ধীরে ধীরে ঘুরে দাঁড়ানোর চেষ্টাও শেয়ার বাজারে প্রভাব ফেলেছে বলে মনে করছেন তারা। এই সময় জাপানের নিক্কেই সূচক বেড়েছে 2%, দক্ষিণ কোরিয়ার কসপি সূচক 1.7 এবং হংকংয়ের হ্যাংসেং সূচক বেড়েছে 1.2%। অন্যদিকে সোমবার ঊর্ধ্বমুখী ছিল চীনের পুঁজিবাজার। সাংহাই কম্পোজিট সূচক বেড়েছে 1.8% এবং CSI 300 সূচকটি বেড়েছে 2.3%। অন্যদিকে যুক্তরাষ্ট্রে করোনা আক্রান্তের সংখ্যা দিন দিন বৃদ্ধি পেলেও ঊর্ধ্বমুখী রয়েছে শেয়ার বাজারের অবস্থান। করোনা ভাইরাসের প্রাদুর্ভাবের কারণে বিশ্বজুড়ে বেড়েছে সুরক্ষা সামগ্রীর ব্যবহার। এসব সামগ্রীর বেশিরভাগই প্লাস্টিকের তৈরি। এই ধরনের সুরক্ষা সামগ্রীর উৎপাদন কয়েক গুণ বেড়ে যাওয়ায় ভবিষ্যতে তা পরিবেশ বিপর্যয় ডেকে আনতে পারে বলে শঙ্কা পরিবেশবিদদের। করোনা মহামারী থেকে বাঁচতে বিশ্বজুড়ে বেড়েছে প্লাস্টিকের তৈরি পিপিই, মাস্ক, গ্লাভস, স্যানিটাইজার বোতল ও প্লাস্টিক শিল্ডের ব্যবহার।
বিজ্ঞানীরা বলছেন অতিমাত্রায় প্লাস্টিকের ব্যবহারে পরিবেশের ওপর দীর্ঘমেয়াদী প্রভাব পড়তে পারে। এক জরিপে দেখা গেছে ফেব্রুয়ারি থেকে এ পর্যন্ত শুধুমাত্র যুক্তরাজ্যের স্বাস্থ্যকর্মীদের মধ্যে 748 মিলিয়ন পিপিই পণ্য বিতরণ করা হয়েছে। জাতিসংঘের হিসাবে বছরে গড়ে অতিরিক্ত 13 মিলিয়ন টন প্লাস্টিক পিপিই পণ্য সমুদ্রে মিশবে। করোনা মহামারী আকার ধারণের পর বিশ্বজুড়ে প্লাস্টিকের সুরক্ষা সরঞ্জাম উৎপাদন ও ব্যবহার দুটোই কয়েক গুণ বেড়েছে। প্রতিদিন চিকিৎসক, নার্স ছাড়াও কোভিড-19 লড়াইয়ে ফ্রন্টলাইন থেকে কাজ করা প্রত্যেকে প্লাস্টিকের তৈরি পিপি ব্যবহার করছেন। মানুষ এটা বুঝতে পারছেন না যে প্রকৃতিতে অন্যান্য আরও পণ্য আছে যা প্লাস্টিকের পণ্যের মতোই সর্বোচ্চ সুরক্ষা দিতে পারে। আমাদের উদ্দেশ্য সম্পূর্ণ প্লাস্টিকবিহীন পুনঃব্যবহারযোগ্য পিপি তৈরি করা। 7 মাস পেরোলেও এখনও বিশ্বে করোনার বিস্তার নিয়ন্ত্রণে না আসায় বেড়েই চলেছে ব্যক্তিগত সুরক্ষা সরঞ্জামের চাহিদা। তাই রিল ব্র্যান্ডের মতো বেশ কয়েকটি প্রতিষ্ঠান পরিবেশ বান্ধব পিপিই পণ্য তৈরিতে গুরুত্ব দিচ্ছেন। এরই মধ্যে তারা সম্পূর্ণ কাঠের গুঁড়ি দিয়ে ফেস শিল্ড তৈরি করেছেন। তাদের দাবি এটি পৃথিবীর প্রথম প্লাস্টিক মুক্ত শিল্ড। এই শিল্ড সম্পূর্ণ প্লাস্টিকবিহীন কাঠের গুঁড়ি দিয়ে তৈরি করা। এটি মাটির সাথে মিশে যায়। শিল্ডের সামনের গ্লাসের মতো অংশটি গুঁড়ি দিয়ে তৈরি এবং মাথায় আটকে রাখার স্ট্র্যাপটি কার্ডবোর্ড দিয়ে। শিল্ড ভেঙে যাওয়ার সম্ভাবনাও নেই, কিন্তু এই শিল্ড আপনাকে 100% সুরক্ষা দেবে করোনা ভাইরাস থেকে। যুক্তরাজ্যের প্রতিষ্ঠান ওশান ভিউ এনেছে পরিবেশ বান্ধব 3 লেয়ারের মাস্ক VP195, যা 30 বার ধুয়ে ব্যবহার করা যাবে। করোনা মহামারীর কারণে মাস্ক আমাদের নিত্যদিনের পোশাকের একটা অংশে পরিণত হয়েছে। তাই পুনর্ব্যবহারযোগ্য মাস্ক ব্যবহারে মানুষকে উদ্বুদ্ধ করতে হবে এবং মাস্ক তৈরিতে পরিবেশের জন্য ক্ষতিকারক কোনো ধরনের পণ্য যাতে উৎপাদকরা ব্যবহার না করে সেই দিকে জোর দিতে হবে। রিল ব্র্যান্ড ও ওশান ভিউয়ের মতো প্রতিষ্ঠান শুধু মাস্ক ও শিল্ড নয়, অন্যান্য সুরক্ষা সরঞ্জাম যেমন পরিবেশ বান্ধব গ্লাভস ও অ্যাপ্রন তৈরির উদ্যোগ নিয়েছে। লুৎফা ফাউজিয়া, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। এবার জানাবো বিশ্বের প্রধান প্রধান মুদ্রার সাথে টাকার আজকের বিনিময় হার। অপরিবর্তিত রয়েছে যুক্তরাষ্ট্রের ডলারের দর, বিনিময় হচ্ছে 84 টাকা 90 পয়সায়। বেড়েছে যুক্তরাজ্যের পাউন্ডের দর, বিনিময় হচ্ছে 109 টাকা 7 পয়সায়। ইউরোর দরও বেড়েছে, বিনিময় হচ্ছে 98 টাকা 9 পয়সায়। অপরিবর্তিত ভারতীয় রুপির দর, বিনিময় হচ্ছে 1 টাকা 25 পয়সায়। অপরিবর্তিত সৌদি রিয়ালের দর, বিনিময় হচ্ছে 22 টাকা 75 পয়সায়। আরব আমিরাতের দিরহামের দরও অপরিবর্তিত, বিনিময় হচ্ছে 23 টাকা 23 পয়সায়। দর কমেছে কুয়েতি দিনারের, বিনিময় হচ্ছে 277 টাকা 25 পয়সায়। মালয়েশিয়ান রিঙ্গিতের দর বেড়েছে, বিনিময় হয়েছে 20 টাকা 3 পয়সায়। এ ছিল আজকের অর্থনীতি সারাদিনে। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবর আরও জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব এবং টুইটারে। আমন্ত্রণ আমাদের পরের আয়োজনে।